দিল সে। বাসন্তী পড়ে যাওয়ার ভয়ে হালকা ইতস্ত ভাব পাশ কাটিয়ে তার কাঁধে হাত রাখলো। তার বুকের ভিতরে কেমন ধুকপুক শব্দ হচ্ছে। কি আশ্চর্য, এই অদ্ভুত অনুভূতি সে ঠাহর করেনি গত কয়েকটা বছর। তবে হঠাৎ নতুন করে তার মাঝে এই অনুভূতির জন্ম নেওয়ার মানেটা কি? বাসন্তী বিরক্তি নিয়ে প্রশ্ন করলো, তুমি আমায় হঠাৎ এভাবে কেন নিয়ে যাচ্ছ বলো তো? আর কোথায় নিয়ে যাচ্ছ শুনি? মাহিন বাইক চালাতে চালাতে দুষ্টু হেসে পড়ল। ভয় পাবেন না বাসন্তী, আপনার বিক্রি করে দেব না। বাসন্তী কপট রাগ দেখিয়ে বলল, ফালতু কথা ছাড়ো, কোথায় যাচ্ছ সেটা বলো আগে। আমাদের বাড়িতে। বাসন্তী চোখ বড় বড় করে বলল, কি, এই অবস্থায় আমি কিনা তোমাদের বাড়ি যাব? পাগল হয়েছো? আন্টি কি ভাববেন? তাছাড়া হঠাৎ তোমাদের বাসায় বা কেন যাব? বাসন্তী বাড়ির যে নর্মাল থ্রি পিস পরা ছিল তা শুদ্ধই মাহিন তাকে নিয়ে এসেছে। বাতাসে বাসন্তীর মাথার পেঁচানো ওড়না আলগা হয়ে এসেছে, পাশ দিয়ে বেরিয়ে আসা ছোট চুলগুলো উঠছে। দেখো দুষ্ট, চুলগুলো কেমন ছুঁয়ে দিতে ইচ্ছে করছে মাহিনীর শরীর। সে মুচকি হাসলো। তখনই বাসন্তী সামনে থেকে একটা গাড়িকে এগিয়ে আসতে দেখে চেঁচিয়ে উঠল। সাবধানে চালাও। মাহিন সঙ্গে সঙ্গে ব্রেক কষল। বাসন্তীর আগে চোখে তাকিয়ে বলল, তুমি আমায় মেরে ফেলার ধান্দা করছো না তো? এখনই তো অ্যাক্সিডেন্ট ঘটে যেত। চোখ কোথায় রেখে গাড়ি চালাচ্ছ? এমন করলে নামিয়ে দাও আমায়, আমি রিক্সা করে যাব। মাহিন ফিসফিস করে বলল, আমি তো আপনার ধ্যানেই ছিলাম বাসন্তী। আপনার বাসন্তী রঙা গরণে এই হৃদয় হারিয়েছে যে বহু আগে। এতদিন আপনাকে না পাবার বেদনা আমায় করে করে খেয়েছে। তবে এবারে আর তা হতে দেব না। আপনাকে নিজের করে তবে ছাড়ব। উপরওয়ালা একবার যখন সুযোগ দিয়েছে, মাহিন আবার বাইক স্টার্ট দিয়ে বলল, হ্যাঁ নিয়ে যাচ্ছে একটা কাজে, বুঝলেন? মায়ের সামনে আমি যা বলবো আপনি শুধু তাতে হ্যাঁ হ্যাঁ মেলাবেন। বুঝলাম, কিন্তু কেমন সাহায্য? মাহিন আবার বাইক থামালো। বাসন্তীকে ইশারা করলো নামতে। বাসন্তী বলল, কি হলো, আবার থামলে কেন? মাহিন বলল, এসে গেছি আমরা। নামুন বাসন্তী, ভেতরে গিয়ে বুঝতে পারবেন, আসুন। মাহিনের এমন সম্বোধনে বাসন্তী কিছুটা লজ্জা পেল। যদিও লজ্জা পাওয়া তার একদমই উচিত নয়, তবুও অবাধ্য মন তো উগড়ে দিতে তৎপর। উপরতলার বারান্দা থেকে মাহিনের বোন পারুল চেঁচিয়ে উঠল, মা, ভাইয়া ভাবিকে নিয়ে এসে গিয়েছে। বাসন্তী ওর কথায় চমকে উঠল। কে ভাবি? মাহিন পারুলকে চোখে ধমক দিল, কে শুনে কার কথা? বাসন্তী আশেপাশে তাকালো। দোতলা বিশিষ্ট একটি বাড়ি, চারপাশে ইটের বাউন্ডারি দেওয়া, চারপাশে বিভিন্ন গাছগাছালির আস্তরণে আবৃত। একপাশে সবজি ক্ষেতও লক্ষ্য করা যাচ্ছে। বাসন্তী মাহিনের পিছু পিছু দোতলায় উঠে গেল সিঁড়ি বেয়ে। নিচের তালা ভাড়া দেওয়াই হয়েছে বোধহয়। কয়েকজন মহিলা তো আর চোখে তাদের দিকেই তাকিয়েছিল। তার এখন ভারী লজ্জা লাগছে। এভাবে কেউ বাসার কাপড় পরিহিতভাবে অন্যের একটা অচেনা বাসায় চলে আসে, যতই সেটা ভাইয়ের বন্ধুর বাসা হোক না কেন। কলিং বেল দেওয়ার আগেই পারুল দরজা খুলে দিল, যেন যে এই অপেক্ষাতেই ছিল সে। বলল, ভাইয়া, তুই বলেছিলি ভাবিকে আধা ঘন্টার মাঝে নিয়ে আসবি, কিন্তু এখন তো দেখা যাচ্ছে 25 মিনিটই পূর্ণ হলো না, তার আগেই চলে এলি। ভাবির বাসা যে এত কাছে, আমায় আগে জানাবি না? তাহলে তো আমি আরও আগেই তার সঙ্গে দেখা করতে চলে যেতাম। বেয়াদব একটা কিপটুস! আমি কি তোর হবু বউকে খেয়ে ফেলতাম নাকি? বোনের কথায় মাহিন বোকা হেসে মাথা চুলকোলো। বোনকে মৃদু ধমক দিল। চুপ থাক বুড়ি। বাসন্তী এদের কথোপকথনের মানে কিছুই বুঝে উঠতে পারল না। সে কিছু বলতে যাবে তার আগেই সুযোগটাও পেল না। পারুল উৎফুল্ল চিত্তে তার হাত ধরে টানতে টানতে ভিতরে একটা রুমে নিয়ে আসলো। বাসন্তীকে আসতে দেখে আবেনা বেগম উঠে বসলেন। ওদের পিছু পিছু মাহিনী এসে উপস্থিত হলো। এই যা, আসল কথাটাই তো আমার বাসন্তীকে বলে হলো না। এখন মা যদি উল্টোপাল্টা বলে ফেলে তাহলে তো কেলেঙ্কারি। আবেদা বেগম বাসন্তীকে কাছে ডেকে নিজের পাশে বসালো। বাসন্তীর মাথায় আদুরে হাত বুলিয়ে মাহিনকে শাসিয়ে বলল, দেখেছো কাণ্ড আমার ছেলের, তোমাকে কেমন হুলস্থুল করে নিয়ে আসলো। আমি শুধু বললাম তোর পছন্দ যেহেতু আছে আমায় ছবি দেখা আর ফোনে কথা বলিয়ে দে, তাহলেই হবে। ও বলল একেবারে নিয়ে আসছি মা তোমার বৌমাকে, তখনই দেখে নিও। একদম হাড়ে বজ্জা ছেলে একটা আমার, বুঝছো মা? একটু দেখে শুনে রেখো, কদিন আর আছি বলো, এরপর তো সবই তোমার।
বাসন্তী ভদ্রমহিলার কথায় শুধু ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল ওনার পানে। তার অস্বস্তি হচ্ছে খুব। কি হচ্ছে সে কিছুই বুঝছে না। মাহিনের পছন্দ মানে সে কেন ওকে দেখে রাখবে? বাসন্তী মাহিনের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো, বলতে চাইলো, কি হচ্ছে মাহিন? আমি তো কিছুই। মাহিন দ্রুত মায়ের কাছে এগিয়ে গিয়ে বলল, মা থামো তো, তুমি কত কষ্ট করে তোমার বৌমাকে উঠিয়ে নিয়ে আসলাম, আর তুমি কি থাকবে থাকবে না কত উঠিয়ে নিয়েছ। এই পারুল, যা তো, তোর ভাবির জন্য শরবত নিয়ে আয়। তোদের বাড়িতে এসে কি বেচারা খালি মুখে আবার ফিরে যাবে নাকি? পারুল মুখ বাঁকিয়ে ভাইয়ের কথা শুনল। আবেদা বেগম আবারও বাসন্তীর থুতনিতে হাত রেখে মিষ্টি করে হেসে বলল, ভারী লক্ষ্মী মেয়ে, কি মিষ্টি দেখতে, একদম আমার মাহিনের জন্য যোগ্য বধূ। আবেদা বেগমের আরও কথাবার্তায় বাসন্তী শুধু মাহিনীর শিখিয়ে দেওয়া মতো হ্যাঁ বত মাথা নাড়ল। প্রত্যেক কথাই শুধু সেই হ্যাঁতে হ্যাঁ মেলালো। এই পর্যায়ে আবেদা বেগম বলে উঠলেন, এই বদমাস, যা, সন্ধ্যা নামার আগে আগে মেয়েটাকে ঠিকঠাক মতো বাসায় পৌঁছে দিয়ে আয়। দীর্ঘ কথা শেষে মাহিন বাসন্তীকে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিচে নামলো। নিচে নামতেই বাসন্তী মাহিনকে চেপে ধরে রাগি চোখে তাকিয়ে বলল, কি হলো এটা? উপরে আন্টি এগুলো কি বললো? আমি তো কিছুই বুঝলাম না, একটু খুলে বলবে? মাহিন মাথা চুলকে বোকা হেসে বলল, আরে রাগ করছেন কেন? আসলে মা কিছুদিন যাবৎ বিয়ের জন্য প্রচণ্ড প্যারা দিচ্ছিল, বুঝলেন তো। আজ তো কিছুতেই মানছে না। মা অসুস্থ, তাই আমার চট করে আপনার কথা মনে পড়লো। আপনাকে আমার পছন্দ, এটা বলে মাকে শান্ত করানোর চেষ্টা করলাম, কিন্তু মা আপনার সঙ্গে কথা বলতে চাইলো। কিন্তু আপনার নম্বর তো আমার কাছে নেই। ভাবলাম বাসার অ্যাড্রেস তো আছে, নিয়ে আসি বরং। তারপর আপনাকে দিয়ে একটু মেচে নাটক করে মাকে বিশ্বাস করালাম। ব্যাস, এখন আর আমার বিয়ের জন্য পিড়াপিড়ি করবে না, বুঝলেন। বাসন্তী রাগি চোখে তাকিয়ে বলল, তো আমার কথাই তোমার কেন বলতে হলো? দেশে আর মেয়ে ছিল না বুঝি? মাহিন হাসলো, কিছুই বলল না। মনে মনে বলল, আর মেয়ে কেন থাকবে না, আছে তো, দেশে অনেক মেয়ে আছে, কিন্তু আমি যাকে ভালোবাসি সে তো আপনি। আপনাকে রেখে আর কার কথাই বা মনে পড়বে বলুন তো। মাইকে চেপে বসে বাসন্তী প্রশ্ন করলো, আর তুমি আমাকে নাম ধরে কেন ডাকো? তোমার বড় হই আমি, আপা বলে ডাকবে আমায় সবার মতো, তাতে কি সমস্যা? মাহিম দুষ্টু হেসে বলল, তা কি করে হয়? হবু বউকে কেউ আবার আমা বলে নাকি? নালে খোদা পাপ দেবে। তাছাড়া 2 বছর বরাবর বড় হলো নাকি? বাসন্তী বিড়বিড় করে বলল, অসভ্য ছেলে। সে তো এতদিন এদের ভালোই ভেবেছিল, সবটা কি বদের হাড্ডি তার ভাইয়ের মতো? বাসন্তী ওসমান ভিলায় আসতেই আনিমা বেগম থমথমে কণ্ঠে প্রশ্ন করলেন, দাঁড়াও, কোথাও গিয়েছিলে এই অসময়ে? মায়ের প্রশ্নে বাসন্তী চমকে তাকালো, বলল, মা, আসলে মাহিনের মা অসুস্থ, আমাকে একটু তার শারীরিক সাহায্য করার জন্য নিয়ে গিয়েছিল। বাসা তো বেশি দূরে নয়। অনিমা বেগম চিন্তিত কণ্ঠে বললেন, বলো কি, আমার আগে জানাবে না? আমিও যেতে পারতাম। ভদ্রমহিলা অসুস্থ, একবার দেখা হয়েছিল আমার সঙ্গে আরো কত আগে। তা এখন কেমন আছেন তিনি? মোটামুটি মা, বেশি হাঁটাচলা করতে পারেন না, এই আর কি। আচ্ছা, যাও ফ্রেশ হয়ে নাও। আজ সন্ধ্যাবেলায় নিস্তব্ধকে বাসায় পেয়ে ড্রয়িং রুমে আবারও বসেছে সকলের চোখে চোখে ফিসফিসের ঘুলমিটি। নিস্তব্ধ ওদের কার্যকলাপে ভ্রু কুচকে দেখছে। এক পাকে নিজের কফির মগে চুমুক দিয়ে ল্যাপটপে মনোযোগ রেখে দাদুর উদ্দেশ্যে কৌতুক করে বলল, তোমার নাত বউয়ের কি বাপের বাড়ির সফর এতদিনেও হয়নি? এখনো শ্বশুর বাড়ি আসার তার কোনো নামগন্ধও নেই যে। সুযোগ পেয়ে পাশ থেকে অনিমা বেগম শক্ত কণ্ঠে বললেন, ও আর এ বাড়িতে আসবে না? তাছাড়া তোমাকে ওকে নিয়ে আর চিন্তা করতেও হবে না। নিস্তব্ধ অবাক কণ্ঠে শুধালো, আসবে না মানে? দাদু এই সুযোগ পেলেন। বিয়ে করবে না বলে যেমন তার নাতি জেদ ধরেছিল, তেমনি তিনিও মনের সকল আক্রোশ মিশিয়ে নাতিকে ঝাড়ি মেরে বললেন, হ্যাঁ, সে আর তোমার বাড়ি আসবে না। কি করতে আসবে সে? তুমি কি তাকে মানো? কি পরিচয় আসবে সে? তাসফিক তোমাকে ডিভোর্স দেবে, তোমাকে সমস্ত পেপারস রেডি করে সই করে তাকে পাঠাতে বলেছে। নিস্তব্ধ রক্তচক্ষু নিয়ে তাকালো দাদুর দিকে। ডিভোর্স শব্দটি শোনার সঙ্গে সঙ্গেই তার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে যেন। শরীরের রক্ত টকবক করে ফুটছে উত্তপ্ত লাভার ন্যায়। এই বুঝি জ্বালিয়ে দেবে সব। বসা দেখে নিস্তব্ধ চট করে দাঁড়িয়ে সিংহের ন্যায় গর্জন করে বলে উঠল, ডিভোর্স?
ডিভোর্স দিবে মানে? কিসের ডিভোর্স দিবে? ফাইজলামি পেয়েছে নাকি? আয়শা নিস্তব্ধর হঠাৎ সিংহের ন্যায় হুঙ্কার ছেড়ে উঠায় থতমত খেয়ে পাশে বসা বাসন্তীকে জড়িয়ে ধরল। বাসন্তী বুকে থুতু দিল। তার ভাই কি তাদের মারার প্ল্যান করেছে নাকি? এখনই তো কলিজাটা খুলে হাতে চলে আসতো তার। তার কলিজা খুলে হাতে আসলে সে কি আর বেঁচে থাকতো? হায় রে খোদা! দাদু উল্টো হুঙ্কার ছেড়ে বলল, ফাজলামি তো তুমি পেয়েছো। মেয়েটাকে এতদিন অবহেলা করে ডিভোর্সের কথা শুনে তুমি এখন নাটক করছো। কোনো নাটক চলবে না, চুপচাপ ডিভোর্স পেপারে সই করে দেবে। পেপার তোমার বাবা নিজে রেডি করবে, কথাটা মাথায় রেখো। রাগে নিস্তব্ধ হাতের কাছে পাশে থাকা ফুলদানি আছাড় মারতেই নিস্তব্ধর দানবীয় শক্তিতে তা চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ল টাইলসের ফ্লোরে। বাসন্তী অবাক কণ্ঠে শুধালো, কি ব্যাপার ভাই, তুই আমাদের বাসার জিনিসপত্র কেন ভাঙছিস? আশ্চর্য! যা বলার তোর বউকে গিয়ে বল। আমাদের বাসার জিনিসপত্র কেন ভাঙচুর করছিস? নিস্তব্ধ রাগে কাঁপতে কাঁপতে বলল, ডিভোর্স দেবে? ডিভোর্স দেবে তাই না? অসভ্য মেয়েটার ডিভোর্স দিয়ে আমি ছুটাবো। চাপকে সোজা করে ওর মাথা থেকে ডিভোর্সের ভূত আমি তাড়াবো। আমি আমার বউকে কোনো ডিভোর্স দেবো না। শুনেছো তোমরা? কোনো ডিভোর্স হবে না। তোমরা বলে দিও তাকে। দাদু, তোমার সো কল্ড নাত বউকে বলে দিও সে কথা। ঠিক আছে, তোমাদের বলতে হবে না, আমি বলে দেবো। যাচ্ছি আমি। দাঁড়াও। অনিমা বেগমের ডাকে নিস্তব্ধর চোয়াল শক্ত অবস্থায় পিছু ঘুরে চাইল। অনিমা বেগম রাশ ভারী কণ্ঠে বলল, নিস্তব্ধ, তুমি তো বিয়েটা মানতে চাওনি বাবা। এখন তো তোমায় মুক্ত করে দেওয়া হবে। তুমিই তো চেয়েছিলে। তোমার ইচ্ছাই পূরণ হচ্ছে তো। তবে এখন কেন তোমার এই বেপরোয়া অভিব্যক্তি? কিন্তু মা, এখন আমি... অনিমা বেগম নিস্তব্ধকে থামিয়ে বললেন, না, আর কিছু শুনতে চাই না আমি। তুমি ডিভোর্স দিচ্ছ, ব্যাস, এটাই শেষ কথা। আর তুমি ও বাড়িতে এক মুহূর্তের জন্য যাবে না, কখনো না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। তোমার বউ তুমি কিভাবে সামলাবে সেটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু তুমি ও বাড়ি যাবে না, ব্যাস। নিস্তব্ধ দরজার পাশে থাকা টপটাতে রাগে লাথি মেরে নিজের রুমের দিকে ছুটল সে। মেজাজ প্রচণ্ড গরম তার। যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে সে এখন। যাদব মেয়েটাকে হাতের কাছে পেলেই সে এখন তাকে খুন করে ফেলতো নির্ঘাত। আমাকে এতদিন জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিয়ে এখন এসেছে ডিভোর্স চাইতে। এই নিস্তব্ধ ইয়াসারকে ডিভোর্স দেওয়ার কথা বলে কত বড় কলিজা! ওই কলিজা খুঁজে সে লুডো যদি না খেলেছি, আমার নামও নিস্তব্ধ ইয়াসার নয়। ডিভোর্সের ছাড় আমি হাড়ে হাড়ে মিটিয়ে নেব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সন্ধ্যাবেলা তাসফি সকল হীনমন্যতার পাশ কাটিয়ে একটু বসেছিল বই নিয়ে। আশার কল এলো তখনই। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো তার উত্তেজিত কণ্ঠস্বর। দোস্ত, আজকে কি হয়েছে জানিস? কলেজে তো শুধু চারদিকে সবাই তোর খোঁজ করছে। কি ব্যাপার বলতো? তাসফি দীর্ঘশ্বাস ফেলে পড়ল, এই তো দেখি কাল থেকে আসতে পারে। ক্লাস মিস দিয়ে তো লাভ নেই। আশা আবারও উৎফুল্ল চিত্তে শুধালো, আজ তো নিস্তব্ধ স্যার আমার কাছে তোর খোঁজ জানতে চাইলো। তুই কেন আসছিস না সেগুলো জিজ্ঞেস করলো। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, আবার তোর নোটের প্রশংসাও করলো। কি ব্যাপার বলতো? হুম, স্যারেরা তো তোকে খোঁজ করার কারণ কি? তলে তলে টেম্পু চালাচ্ছ না তো? আবার তোমার মতো গম্ভীর স্বরে বলল, ক্লাস মিস দাও মোটেও সমীচীন নয়। কি ব্যাপার বলতো তোদের? কি চক্কর চলছে? হুম। তাসফি মনে মনে কৌতুক করেই হাসল। কিসের নোট আর কিসের প্রশংসা? সে তো ওই অহংকারী লোকটাকে কোনো নোটসই দেয়নি। না, আর প্রশংসা করুক না জিজ্ঞাসা। তাকে খুঁজে খুঁজে ধ্বংস হয়ে যাক না, তাতে তার কি? খুঁজে খুঁজে শুটকি মাছের ভর্তা হয়ে যাক। আর সেই শুটকি মাছের ভর্তা দিয়ে তাসফি আরাম করে ভাত খেয়ে ইয়া বড় একটা ঢেকুর তুলবে। আহ, শান্তি! তাসফি নির্লিপ্ত কণ্ঠেই জবাব দিল, খুঁজুক, যার ইচ্ছা হয় খুঁজে হয়রান হোক, সেটা আমার দেখার বিষয় নয়। পাখির বাসা, তুই তোর কাজ কর আর একদম আজে বাজে কথা বলবি না। তোকে লাস্টবার ওয়ার্নিং দিলাম। ওই অহংকারী ডক্টরকে কুচি কুচি করে কেটে আমি কিমা বানাবো, বুঝলি? ফোন রাখ। ফোনের উপাশে আসা বোকার মতো তাসফির কথা শুনে বসে রইল। যা, কি হলো? আমি কি বললাম আর এই মেয়ে কি বলে ফোন কাটলো? আশ্চর্য!
নিস্তব্ধ অনবরত নিজ কক্ষে পাইচারি করেই যাচ্ছে। কত বড় সাহস বলে কি না তাকে ডিভোর্স দেবে। সিমে ব্লক করেছে, মেসেঞ্জারে কতবার কল করলো, একটা ফোনও রিসিভ করলো না, দুটো ব্লক করে দিল। নিস্তব্ধ ফোন হাতে নিয়ে মেসেঞ্জারে আজ গোষ্ঠীর গ্রুপে কল করলো। কল ধরলো সবাই। নিস্তব্ধ চিবিয়ে চিবিয়ে বলল, ডিভোর্সের কথা তোরা জানতিস? ওরা শুকনো ঢোক গিলল, আবার হাফ ছেড়ে বাঁচলো। যাক, দাদু তাহলে বলে গেছে ডিভোর্সের কথা। ওরা সবাই যেন আকাশ থেকে পড়ার ভঙ্গিতে করে বলল, কার ডিভোর্স? কিসের ডিভোর্স? বাসন্তের কথা বলছিস নাকি নিস্তব্ধ? নিস্তব্ধ খট করে কলটা কেটে দিল। সবটা শয়তানের দল, ইচ্ছে করেই এমন করছে, সব জানে সবটা। নিস্তব্ধ কল কাটতেই ওরা একজন খিলখিল করে হেসে দিল। বেচারা নিস্তব্ধ চেহারাখানা দেখার মতো, চমৎকারভাবে জব্দ হয়েছেটা বেটা। তাসফি নিস্তব্ধর আইডির দিকে তাকিয়ে আছে। ওই এতদিনে তো একটা ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠানোর নাম গন্ধ ছিল না, আর এখন আমাকে সোজা কল করা হচ্ছে। পরদিন চমৎকার একটি সকাল, চারপাশে হালকা পাখির কুঞ্জনে পরিবেশটা মুখরিত, কিন্তু নিস্তব্ধর নিকটটা বিষাক্ত। বাতাসের সঙ্গে প্রতিটি নিঃশ্বাসে যেন সে বিষ টেনে নিচ্ছে। বিষে বিষে বিষক্ষয় হচ্ছে তার মন থেকে মস্তিষ্কের প্রতিটা অংশ। প্রতিটা নিউরনে ছড়িয়ে পড়েছে এই বিষাক্ত অ্যামোনিয়াম সোয়ানাইড। কখন না সে ধ্বংস হয়ে যায় এই চিন্তায়। বিয়ের পর থেকেই তো তাকে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে দিচ্ছে অভদ্র মেয়েটা। এতদিন মানসিক যন্ত্রণা দিয়ে শান্তি হয়নি তার, এখন শারীরিক মানসিক দুটাই দেওয়ার পায়তারা করছে দুষ্ট মেয়েটা। তাসফিকে আজ কলেজে আসতে দেখে আশা খুব খুশি হলো। এসে তাকে জড়িয়ে ধরল। নিজের বেঞ্চের কাছে এসে তার পাশে আরেকটি ছেলে আর মেয়েকে বসে থাকতে দেখে তাসফি জিজ্ঞাসু দৃষ্টিতে আশার দিকে চাইল। আশা বলল, এই দেখ, আমি তো ভুলেই গিয়েছিলাম ওদের কথা। ওরা হচ্ছে আমাদের নিউ ফ্রেন্ড আরাধ্য আর সান্নিধি। বেচারা একা একা চুপচাপ বসে থাকতো। তাসফি তার মাঝে ফোড়ন কেটে বলল, আর তুই অমনি ওদের ফ্রেন্ড বানিয়ে নিলি, তাই তো? আশা হেসে বলল, একদম ঠিক ধরেছিস, তোর না থাকায় ওরাই সঙ্গ দিয়েছে, বুঝেছিস? আরাধ্য তাসফির উদ্দেশ্যে বলল, হাই, আমি আরাধ্য, আর তুই তাসফি, রাইট? তুই করে বলছি দেখে রাগ করিস না আবার। আমরা তো ফ্রেন্ড, তাই না? আর ফ্রেন্ডদের মাঝে তুমি শব্দটা না ঠিক খাটে না, বুঝলি? তাসফি মুচকি হাসলো। সঙ্গে তাসফির বোঝা হয়ে গেল আশা আর আরাধ্য দুটোই সেম কোয়ালিটির বাচ্চা। হতাশ নিঃশ্বাস ছাড়ল সে। স্বনিধি মেয়েটা বেশি কথা বলল না অবশ্য, শুধু ওদের কথায় মুচকি হেসে হ্যাঁতে হ্যাঁ মেলালো। প্রতিদিনের মতো নিস্তব্ধ ক্লাসে ঢুকে আজও তাসফির খোঁজ করছিল পুরো রুমে চোখ বুলিয়ে। আজ তাসফিকে দেখতে পেয়ে নিস্তব্ধ তার দিকে রক্তচক্ষু বদনে তাকিয়ে রইল, যেন এক্ষুনি পরিস্থিতি থাকলে এই চোখ দিয়ে তাকে খুন করে ফেলত। তাসফি তার এই চাহনিকে সম্পূর্ণ উপেক্ষা করে ভাবলেশীন ভাব চেয়ে রইল। নিস্তব্ধ শরীর তাতে আরও তেতে গেল। ইচ্ছে হচ্ছে থাম্পড়ি ওই অসভ্য মেয়েটার গাল লাল করে দিতে। কত বড় সাহস, বলে কিনা আমাকে ডিভোর্স দিতে। কেন? এতই যদি সাহস থাকে আমায় এসে বলতি, পরিবারের কাছে কেন বলতে গিয়েছিস? দেখ কিভাবে তাকিয়ে আছে, যেন আমায় সে চেনেই না। আশ্চর্য। তাসফির পাশে বসা একটা ছেলেকে দেখে নিস্তব্ধর রাগটা আরও তরতর করে বেড়ে গেল। কই, এতদিন তো তার পাশে কোনো ছেলেকে বসতে দেখেনি। যেই ডিভোর্সের কথা বলল অমনি ছেলেও জুটিয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে। বাহ, দারুণ তো। নিস্তব্ধ কি এখন পরগাছা বনে গেল? নিস্তব্ধ ক্লাস শেষে তাসফিকে নিজের চেম্বারে ডেকে পাঠালো, কিন্তু তাসফি গেল না। পিয়নকে বলে দিল তার কাজ আছে, দ্রুত বাড়ি ফিরতে হবে। রাগে নিস্তব্ধ শরীর দিয়ে আগুন ঝলসাচ্ছে। কত বড় বেয়াদব, আমি ডেকে পাঠানোর পরেও এলো না। কতটা বার বেড়েছে তা আমিও দেখে ছাড়বো। আশা তাসফির পাশ থেকে ফিসফিস করে বলল, কি চলছে বলতো? স্যার ডেকে পাঠালো আর তুই গেলি না কেন? কাহিনী কি মাম্মা? তাসফি একটু ধমক মেরে বলল, চুপ থাক পাখির বাসা, মন দিয়ে পড়াশোনা কর। আশা ভেঙচি কাটল। পরবর্তী ক্লাস শেষে মানসা একত্রিত হয়েছে। রিয়া বলল, কি রে, কিছু ভাবলি? তাসফির কি ব্যবস্থা করবি? আজ তো এসেছে দেখলাম। মানসা শয়তানের হেসে ওদের সবটা বুঝিয়ে দিল। বলল, কাজটা এখনই করা যাবে না, বুঝলি? সময় বুঝে ফাঁকা মাঠে গোল দিতে হবে, বুঝলি তো?
তোরা সবাই রেডি থাকিস, যার যার কাজ শেষে করবি। তাসফি, এবার তুই শেষ। আমাকে চড় মেরেছিলি তাই না? এবারে চড়ের শাস্তি ভোগ করবি। কী যে মজা হবে না। সব